আধুনিক যুগ মোটামুটি 19 শতক থেকে শুরু হচ্ছে এবং বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এই পর্যায়ে হচ্ছে এবং শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাদ দিয়ে মানে এই শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন যে বিষয়গুলো পড়তে আমাদের একটু খারাপ লাগে, কিন্তু তারপর বিদ্যাসাগর, রামমোহন থেকে শুরু করে তারপরে আমরা যত এগোই বাংলা গদ্য সাহিত্যের যে বিবর্তিত রূপ যত আমরা দেখি এবং আমাদের যখন মুখের কথার কাছাকাছি সাহিত্যগুলো রচিত হয় এবং আমাদের চেনা বৃত্তে আমরা পদার্পণ করি, মনে হয় যেন আমাদেরই কথা বলছে, তখন আমরা পড়তে খুবই আনন্দ পাই এবং আমরা মনে করি যে আধুনিক সাহিত্য আমরা পড়ে ফেলবো এবং কোনো অসুবিধা নেই। এবং আমরা টেক্সটগুলো পড়তে গিয়ে টেক্সটগুলোর ভালো লাগার মধ্যে ঢুকে যাই এবং তারপর যেটা মুশকিল হয় যে আমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা ভুলে যাই। তো এই ক্ষেত্রে স্টুডেন্টসদের ক্ষেত্রে আপনি তাদের ইমোশনাল কন্ট্রোল এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি সঠিক নিয়ম এবং পদ্ধতি কি হবে এই সম্পর্কে যদি একটু বলেন। এটাও খুব একটা ভালো প্রশ্ন। যে অনেক সময় হয় আমরা এসএসসির প্রিপারেশন নিতে গিয়ে হয়তো মূল টেক্সটটাই পড়তে শুরু করলাম, সেটা করলে কিন্তু আধুনিক সাহিত্য শেষ করা যাবে না। আধুনিক বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ এবং একটি বৃহৎ সাহিত্য। এত বড় সাহিত্যকে যদি আমরা পড়ে শেষ করতে চেষ্টা করি তাহলে সে বহু বছরের ব্যাপার। আমাদের সিলেবাসে যদিও সবাই নেই, সমস্ত সাহিত্যিক নেই, তবু যারা আছেন তারাও প্রত্যেকেই বহু সাহিত্য সৃষ্টি করেছেন। সে বিদ্যাসাগর হোক, বঙ্কিমচন্দ্র হোক, রবীন্দ্রনাথ, মাইকেল থেকে শুরু করে প্রচুর সাহিত্যিক সিলেবাসে রয়েছেন। প্রায় 30 জন সাহিত্যিক আধুনিক সাহিত্যের আমাদের সিলেবাসে রয়েছে। তো ওই 30-32 জন সাহিত্যিকের সমস্ত রচনা তো পড়া সম্ভব না। তবে আমি বলবো হয়তো তোমরা অনার্স বা মাস্টার ডিগ্রি লেভেলে বেশিরভাগ গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো পাঠ করে ফেলেছ, তাই মূল গ্রন্থ পাঠের দিকে আর যাওয়াটা অল্প সময়ের প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো বিধেয় নয়। তার পরিবর্তে যেটা করতে হবে, বিভিন্ন সাহিত্যের ইতিহাস গ্রন্থ রবীন্দ্রনাথ পর্যন্ত, অর্থাৎ বলা যায় 1950 পর্যন্ত, এক কথায় বললে 1950 পর্যন্ত, 1800 থেকে 1950 আধুনিক যুগের এই স্তরটাতে তথ্য আহরণ করা খুব একটা কঠিন না। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের খণ্ডগুলো রয়েছে, এমনকি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে সম্পূর্ণ ইতিবৃত্ত রয়েছে সেই বইটাতেও প্রচুর তথ্য পাওয়া যাবে। তো সাহিত্যের ইতিহাসের 1950 পর্যন্ত তথ্যের জন্য এই দুটো বইকে সামনে রেখে, মানে এই অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের দুটো বই, একটা হচ্ছে খণ্ড 10টা খণ্ডে, আর একটা হচ্ছে একটা সম্পূর্ণ খণ্ড, এই দুটোকে সামনে রেখে আমি বলবো তথ্য ভান্ডার তৈরি করতে হবে। এই তথ্য ভান্ডার যদি নির্ভরযোগ্য কোনো স্থান থেকে, বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারো তাতেও সমস্যা নেই। তবে অবশ্যই সেই প্রতিষ্ঠান, সেই ব্যক্তি যার কাছেই নেওয়া হোক, সেটা যেন বিশ্বাসযোগ্য হয়। কারণ এই এসএসসির নোটের জায়গাতে বহু মানুষকে, বহু ব্যক্তিকে আমি জানি বা শুনেছি বহু জায়গায় যে অত্যন্ত নিম্নমানের কন্টেন্ট ছাত্রছাত্রীদের দুর্বলতাকে ব্যবহার করে তাদের গুছিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। তাই যাচাই না করে, রেপুটেশন যাচাই না করে, তাদের কোয়ালিটি যাচাই না করে আমি বলবো এই ধরনের কোন ফাঁদে কেউ পা দেবে না। অবশ্যই নিজে করতে পারলে সবচেয়ে ভালো, নিজে তথ্য সংগ্রহ করতে পারলে
সমস্ত তথ্য যদি বিভিন্ন সূত্র থেকে, আধুনিক যুগের একটা সমস্যাই তথ্য সংগ্রহ করাটা। 1950 পর্যন্ত তথ্যগুলো সহজেই পাওয়া যায়, কিন্তু 50 পরবর্তী জায়গাতে নির্ভরযোগ্য বইয়ের সংখ্যা কিন্তু খুব কম, বা যে বইগুলি আছে সেই বইগুলিও খুব একটি বলবো যে নির্ভুল নয়। আমি দু একটা বইয়ের নাম এখানে বলতে পারি, যেমন তোমরা দেবেশ কুমার আচার্যের একটা বই পাবে, তপন চট্টোপাধ্যায়ের একটা বই পাবে। এই বইগুলোতে আধুনিক যুগটাকে কভার করা হয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই দুটো বইয়েই মুদ্রণ ঘটিত এবং তথ্য ঘটিত কিছু ভুল ভ্রান্তি রয়েছে। তাই সেই জায়গাতে যাচাই করে নেওয়ার দরকার আছে যে যে তথ্য আমি বই থেকে পড়লাম সে তথ্য ঠিক আছে কিনা। তখন এই সমস্যাটা দাঁড়াবে আবার যে যাচাই আমি করবো কোথা থেকে। আমার তো মানে তথ্য পাওয়ারই জায়গা কম, যেখানে আমরা তথ্যই পাচ্ছি না সেখানে আমি আবার যে তথ্য পেলাম সেটাকে যাচাই করবো কোথা থেকে, আর যেখান থেকে যাচাই করবো সেটা কতটা নির্ভুল সেটা আমি কি করে বুঝবো। কারণ নির্ভরযোগ্য কোনো সংস্থা বা নির্ভরযোগ্য কোনো ব্যক্তি আমাকে কি সেটা নিশ্চিতভাবে বলবেন? যদি সুকুমার সেনের মতো বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো দিগ্গজ ব্যক্তিদের বই এই আধুনিক যুগের উপর বা 50 পরবর্তী যুগের উপর থাকতো, তাহলে হয়তো আমরা যতটা নিশ্চিন্ত হতে পারতাম, এই অবস্থায় ততটা নিশ্চিন্ত হতে আমরা পারি না। তথ্য একদিকে প্রচুর, অথচ সেই তথ্যের উপলব্ধতা যথেষ্ট নয়। এটাই হচ্ছে আমাদের এই জায়গার সমস্যা। এই সমস্যা আমি যেভাবে বললাম, বিভিন্ন বই, লেখকদের জীবনী গ্রন্থ, সাহিত্য বিষয়ক তথ্যমূলক কিছু কিছু অভিধান জাতীয় বই আছে, সেই বইগুলোকেও আমরা এখানে ব্যবহার করতে পারি। যেমন সংসদের একটা বই আছে সাহিত্য সঙ্গী বলে, সেই সাহিত্য সঙ্গী থেকেও বেশ কিছু তথ্য পাওয়া যাবে, কিন্তু সেগুলো কি বিচ্ছিন্ন তথ্য। এই সমস্ত তথ্যকে আমাকে কিন্তু একত্রিত করতে হবে এক একটা লেখক, মানে এক একজন লেখকের হেডে আমাকে কিন্তু নির্দিষ্ট পেজ বানিয়ে খাতার মধ্যে সেগুলোকে সুসজ্জিত করতে হবে। ব্যাপারটা সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ। আর যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লঘুগুরুর জ্ঞান থাকতে হবে। মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অজস্র উপন্যাস, মহাশ্বেতা দেবীর অজস্র উপন্যাস, লীলা মজুমদারের অজস্র রচনা, আমি কোনটা মনে রাখবো? শত শত উপন্যাসের প্রকাশান্ত মনে রাখা সম্ভব না। তাহলে এই জন্য লঘুগুরুর জ্ঞান থাকা দরকার। কোন উপন্যাসটি গুরুত্বপূর্ণ, কোন উপন্যাসটি বহু আলোচিত, কোন উপন্যাসটি যুগান্তকারী, কোন উপন্যাসটি লেখক বা লেখিকার বিশিষ্ট পরিচয় বহন করে, কোন উপন্যাসটি একটি যুগের প্রতিবিম্ব বহন করে, কোন উপন্যাসটি বিশেষ কোন তত্ত্বের আলোচনা করেছে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। অন্যথায় আমরা বুঝতে পারবো না যে কোন উপন্যাসটার তথ্য মনে রাখবো। আমি তালিকা দিয়ে দিলাম মহাশ্বেতা দেবীর 70 খানা উপন্যাসের সাল, সেখানে তো আর কিছু থাকবে না। উপন্যাসের নাম দেখে তো বোঝা যাবে না যে কোন উপন্যাসটি কোন বিষয়ে লেখা। সুতরাং এই জায়গাতে গুরুত্বগুলো বুঝে রাখতে হবে, তাহলে আধুনিক যুগটা পড়াশোনা করা বা প্রস্তুত হওয়া অনেকটা সহজ হবে।